একদিন কথা বলেছিলাম, আজকেও একই বিষয় বলি যে, আপনি যখন ইত্তেকাফে থাকবেন হারামাইনে, তখন সেটি আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং একটি বিষয়। আমি জানিয়েছিলাম আপনাদের যে, আ হারামাইনের যেকোনো অঞ্চলে বা যে কেউ চাইলে যে ইত্তেকাফে থাকতে পারে তাও কিন্তু না। প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আমাদের মোরশেদ ভাই উনি বলেছিলেন যে, "আমরা ভাই ইত্তেকাফের উদ্দেশ্যে গিয়েছিলাম কিন্তু আমাদের সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল বা অনেক ডিফিকাল্টি সেখানে থাকতে দেয় না বা বারবার উঠে যেতে হয়।" তো এই সমস্যাগুলো যাতে না হয় আমরা যদি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি। আপনারা কি দেখতে পাচ্ছেন? হুম। আমরা যদি একটু মক্কার বাউন্ডারিটা দেখি, আমরা যখন এটাকে জুম করব, তো আপনি লক্ষ্য করুন যে হারামের যে সীমানা বা পবিত্র মসজিদুল হারাম, এটা কিন্তু অনেক বড় একটা মসজিদ। এখানে আসলে কিভাবে কি করব বা কোথায় থাকবো, ইত্তেকাফে কিভাবে থাকে, এই বিষয়গুলো বুঝতে গেলে অনেক টেকনিকের বিষয় রয়েছে বা অনেক জটিলতা রয়েছে। তো আমি যদি একটু আপনাকে জানাই যে শেষ দশকে মূলত ২১ এর রাত থেকে ইত্তেকাফ শুরু হলেও এখানে যে বিষয়টি ঘটে তা হলো আপনার ১ দিন কিংবা ২ দিন আগে থেকে হারামের বাউন্ডারি চতুর্দিকে মানে মানুষজন এসে ভিড় জমায় এবং ইত্তেকাফের উদ্দেশ্যে ১ দিন ২ দিন আগেই এসে সিট দখলের একটা চেষ্টা করে। তো আমরা যেটা ভুল করে থাকি যে আমরা ভাবি যে ইত্তেকাফ বুঝি হারামের যেকোনো বা করিডোরে যে কেউ বুঝি যেকোনো স্থানে থাকতে পারে। তো বাস্তবিক অর্থে তা না। আপনি যদি লক্ষ্য করেন যে আমরা একটু যদি হারামের বাউন্ডারিটাকে একটু জুম করি, আমরা ঠিক সেন্ট্রালে দেখতে পাচ্ছি কাবা। কাবারই ঠিক একপাশে মাকামে ইব্রাহিম। আপনারা ইতিপূর্বে যারা উমরা করেছেন তারা হয়তোবা চিনে থাকবেন। তার একেবারে একটু সাইড দিকে দেখা যাচ্ছে লম্বা একটা রাস্তা। এই যে এখানকার একটা মিনার, আর এই যে এপাশের একটা মিনার, এই মিনারটা হচ্ছে সাফা। এই জায়গাটা হচ্ছে সাফা পাহাড়। এই যে সাফা আর এই পাশের যে ইয়েটা আপনার মিনারটা এটা হচ্ছে মারোয়া। তো সাফা এবং মারোয়া এই দুটো ঠিক চতুর্দিকে যে আমরা দেখতে পাচ্ছি বড় করে এই যে রাউন্ড আমরা এই জায়গাটা হচ্ছে তাওয়াফের জন্য আমরা জানি। গ্রাউন্ড ফ্লোরে কেউ তাওয়াফ করে, কেউ ৪র্থ তলা পর্যন্ত তাওয়াফ করে। ভাগে, ভাগে বিভক্ত। তো মেক্সিমাম ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি, ইত্তেকাফের উদ্দেশ্যে আমরা এই যে চতুর্দিকের রাউন্ডের বাউন্ডারিটা আমরা এই অঞ্চলগুলোতে ঢুকে পড়ি। আবার এই যে এইখানে 79 নাম্বার গেট যেটাকে উমরা গেট হিসেবে বলা হয়ে থাকে। অনেকে এই গেট দিয়ে ঢুকে এই যে অঞ্চলটা করিডোরটা এই জায়গাগুলোতে আমরা ইত্তেকাফের জন্য অবস্থান করে ফেলি। তো বাস্তবিক অর্থে এই জায়গাগুলোর কোনটাই আসলে ইত্তেকাফের উদ্দেশ্যে নয়। রমাদান মাসে এই অঞ্চলগুলোতে কেবলমাত্র সালাতের বাইরে অবস্থান করা যায় না। আপনি হয়তোবা তাহাজ্জুদের সময় থাকতে পারলেন, বাট একটা সময় আপনাকে তুলে দিবে। সৌদি গভর্নমেন্ট ইত্তেকাফের জন্য শেষ দশকে স্পেশালি ইবাদতের জন্য সম্পূর্ণ নতুন একটা করিডোরের ব্যবস্থা করেছে। সম্পূর্ণ নতুন একটি জোনার ব্যবস্থা করেছে যেখানে মূলত ইত্তেকাফের উদ্দেশ্যে যে হাউস যাত্রীরা রয়েছে, হাজিরা রয়েছে তারা অবস্থান করে। তা হলো এই যে অংশটা দেখতে পাচ্ছেন ঠিক মিনার থেকে শুরু করে আপনার এই যে ৩-৩-৬ টা ডিজাইন করা এই যে মসজিদের অংশটা এখানেই মূলত ইত্তেকাফের উদ্দেশ্যে বিভিন্ন হাজিরা অবস্থান করে। আমি যদি একটু জুম করি এখানে গেট দেখা যাচ্ছে কিছু। এই যে গেটটা এই গেটটা হচ্ছে ১১৪ নাম্বার গেট। মূলত এই গেট দিয়ে ঢোকার পরে এই অংশের একটা এলিভেটর রয়েছে। আবার যদি লক্ষ্য করি যে এই যে একটা গেট, এটাও কিন্তু একটা গেট। এই গেটটা হচ্ছে ১০০ নাম্বার গেট। আবার আমরা যদি আরো একটু লক্ষ্য করি, একেবারে এদিকে, আসলে এখানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বললে আপনারা কিছুই বুঝবেন না। তাই আমি সেই দিকগুলো না ইয়ে করে সরাসরি আসতেছি যে এখানে একটা গেট রয়েছে। এটা হচ্ছে ১৬৩ নাম্বার গেট। মূলত ইত্তেকাফের উদ্দেশ্যে এই ৩ টা গেট দিয়ে ঢুকতে হয়। হয় ১১৪ নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে, নয়তো ১০০ নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে। নয়তো ১৬৩ নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে। এখানে পাশাপাশি ছোট একটা গেট আছে এখানে। এটা হচ্ছে ১০৩ নাম্বার গেট। এই গেটটা দিয়েও ঢোকা যায়। তাহলে বোঝা যাচ্ছে যে ইত্তেকাফের জন্য যে স্পেসটি তা হচ্ছে এই অংশটুকু।
এখন এই অংশটি যাতে যে কেউ চাইলেই যে ঢুকতে পারবে এমনটি না। ইত্তেকাফের জন্য এখানে কিছু রুলস রয়েছে। মূলত শেষ দশকে সৌদি গভর্নমেন্ট এখানে ৩ ক্যাটেগরিতে জনগণকে বিভক্ত করে। ফার্স্ট ক্যাটেগরিটা হচ্ছে যে রমাদানের ১ম সপ্তাহে ডেটটা আগে থেকে অ্যানাউন্স করা হয় না। নির্দিষ্ট একটা সময়ে সৌদি গভর্নমেন্ট ইনসাইড দ্য হারামাইনের একটি পেজে তাদের একটি লিঙ্ক প্রদান করে। যেই লিঙ্কে নাম তাসজিল করে মূলত ইত্তেকাফের জন্য অফিসিয়াল একটা পারমিট নেওয়া হয়। তো যে ব্যক্তিরা এই পারমিটটিতে পেয়ে যায়, তাদেরকে সৌদি গভর্নমেন্ট অফিসিয়ালি এই যে বিল্ডিং গুলো দেখতেছেন, এটা কিন্তু সর্বমোট ১০ তলা। তো এটারই ৪র্থ এবং ৫ম তলাতে আপনার অফিসিয়াল ভাবে যারা নাম তাসজিল করে এন্ট্রি হতে পারে তাদের জন্য ইত্তেকাফের জন্য একটি সার্ভিস ব্যবস্থা থাকে। সেখানে হয়তোবা কিছু আপনার তারা সৌদি সরকার কিছু সেবা দিয়ে থাকে। সেখানে ফার্স্ট এইড এ কিছু মেডিসিন থাকে। পাশাপাশি পাওয়ার ব্যাংক দেওয়া থাকে, বেড দেওয়া থাকে, বালিশ দেওয়া থাকে, ওয়ান টাইম টাওয়াল দেওয়া থাকে। এরকম বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে। 2nd যে ক্যাটেগরিটা এটা মূলত ২য় এবং ৩য় তলার ইত্তেকাফের যাত্রীদের জন্য। সেখানে আপনার যেটা থাকে যে ইত্তেকাফের জন্য নির্দিষ্ট একটা করিডোর দেওয়া থাকে। যে করিডোর গুলোতে মানুষ খুব স্মুথলি নির্দ্বিধায় ইত্তেকাফের জন্য অবস্থান করতে পারে। এখানেও আপনার সুযোগ সুবিধা একটু কম। সেখানে হয়তোবা আপনাকে নির্দিষ্ট একটি জায়গা দিবে বা রাতে হয়তোবা একটু শুকনা খাবার দিতে পারে এক্সট্রা। আ এক কথায় ১ম স্তরের থেকে সুবিধা একটু কম। এই জায়গাটাতেও আপনার অবস্থান করতে চাইলে সেখানে আপনাকে নাম এন্ট্রি করতে হবে। সেটা একটা লিঙ্কে আপনার উমরার যে লাইসেন্স নাম্বার, এক কথায় উমরার যে ভিসা নাম্বার, সেই ভিসা নাম্বার দিয়ে নুসুকে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়। ইনশাআল্লাহ আমরা সময়ের আগে লিঙ্ক প্রোভাইড করব এখানে। আপনারা ২য় সার্ভিসটা এখান থেকে নিতে পারেন। আর ৩য় যে ক্যাটেগরিটা এটা আসলে সকলের জন্য উন্মুক্ত। এই জায়গাটা হচ্ছে যে আপনার শেষ দশকের ১ দিন আগে সারা বিশ্ব থেকে অসংখ্য হাজি আসে। যারা কি করে? যে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এই দুটো ফ্লোরে যে যার মতো করে নিজের মতো করে জায়গা নিয়ে নেয়। জায়গা নেওয়ার পরে তারা ইত্তেকাফের নিয়ত করে ফেলে এবং শেষ ১০ দিন এভাবেই থাকে। এখানেও কোনরকম সার্ভিস বলতে হয়তোবা তারা আ ইফতারটা পায়। অনেক সময় রাত্রে শুকনা খাবার পায়। বাট পাওয়ার ব্যাংক বলেন অন্যান্য যে সার্ভিসগুলো সেগুলো নয়। আর এই জায়গাটার জন্য কোনো নাম এন্ট্রির দরকার হয় না। যে কেউ আসলে নিজের মতো করে জায়গা নিতে পারে। তাহলে আমরা দেখতেছি যে সমস্ত ইত্তেকাফের যে হাজিরা রয়েছে বা যাত্রীরা রয়েছে প্রত্যেকেই কিন্তু এই একই বিল্ডিং এ থাকে শুধুমাত্র তালার মধ্যে পার্থক্য। ফার্স্ট ক্যাটেগরি যেটা নাম তাসজিলের মাধ্যমে সেটা থাকে টপ ফ্লোর গুলোর মধ্যে। 2nd ক্যাটেগরিটা মিডল এ থাকে। আর 3rd ক্যাটেগরি যেটা আমভাবে থাকে সেটা থেকে একেবারে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে। তো এই হচ্ছে মূলত মসজিদ যেখানে ইত্তেকাফের উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে প্রায় ১০ লাখ যাত্রী একসাথে অবস্থান করে এই ছোট্ট একটু বাউন্ডারির মধ্যে। আসলে জায়গাটা দেখে ছোট মনে হলেও অনেক বিশাল একটা এরিয়া। এটা যারা গিয়েছেন তারা আসলে বুঝতে পারবেন যে কত বড়। আপনার এই যে ১১৪ নাম্বার গেট থেকে শুরু করে ১৬৩ নাম্বার গেট পর্যন্ত পায়ে হাঁটতেই আপনার প্রায় ১০ মিনিটের মতো লেগে যাবে। তো এই ছিল আপনার মূলত ই ঘরটি যেখানে ইত্তেকাফের উদ্দেশ্যে হারামে সারা বিশ্ব থেকে হ্যাঁ, সারা বিশ্ব থেকে আসলে উমরা যাত্রীরা আসে এবং পবিত্র মসজিদুল হারামে যারা ইত্তেকাফের উদ্দেশ্যে থাকে তাদের জন্য মূলত এই অংশটুকুনি বরাদ্দ করা। আর আমরা যে ভুলটা করে থাকি অনেকে আমরা এই জায়গাটা অনেক সুন্দর দেখতে। এই যে 79 নাম্বার গেটের পাশ দিয়ে 91 তারপর অন্যান্য গেটগুলো দিয়ে উঠে এই জায়গাগুলোতে ইত্তেকাফের উদ্দেশ্যে বসে পড়ি। কিংবা অনেকেই সরাসরি হারামকে, বাইতুল্লাহকে, কাবাকে সামনে রেখেই বিভিন্ন জায়গাগুলোতে বসে পড়ি। আসলে এই জায়গাগুলো ইত্তেকাফের জন্য নয়। আর আপনি চাইলেও এই জায়গাগুলোতে আসলে থাকতে পারবেন না। পরবর্তীতে তুলে দিবে। তো এই ছিল ইত্তেকাফের যে বিষয়টি। এখন আমরা বলি যে আমরা ইনশাআল্লাহ ১৯ রমাদানের সেটা সৌদি ১৯ রমাদান বাংলাদেশের না। আ আমরা একটা গ্রুপ সিদ্ধান্ত নিয়েছি আমরা এখান থেকে আল্লাহর ঘরের উদ্দেশ্যে এবং শেষ দশকে ইত্তেকাফের উদ্দেশ্যে রওনা দিব। ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টাই করতেছি এবং সেভাবেই নিজেদেরকে তৈরি করতেছি।
তো আমরা যারা যাব ইনশাআল্লাহ আমরা ইত্তেকাফের উদ্দেশ্যেই হারামে অবস্থান করব। সেক্ষেত্রে আমরা 1st ক্যাটেগরি, 2nd ক্যাটেগরি, 3rd ক্যাটেগরি আমরা যেটাতেই পাবো সেটাতেই অবস্থান করব। যেহেতু এটা বলা কঠিন যে কোন ব্যক্তিটি অ্যাকচুয়ালি আপনার 1st ক্যাটেগরি পাবে, কোন ব্যক্তিটি 2nd ক্যাটেগরি পাবে। যেহেতু এটা আগে থেকেই অ্যানাউন্স করা কঠিন। কারণ আপনার এটা মূলত তাকদীরের উপর ডিপেন্ড করে। আমরা অ্যাপ্লিকেশন করব সকলেই। এর মধ্যে সৌদি গভর্নমেন্ট আমাদের যাদেরকে সিলেকশন করবে কেবলমাত্র আমরা তারাই অবস্থান করতে পারবো। বাকিরা কিন্তু পারব না। তাই ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে চেষ্টা করব যারা 1st ক্যাটেগরিতে সিলেকশন হবো 1st ক্যাটেগরিতে থাকবো, যারা 2nd ক্যাটেগরিতে সিলেকশন হবো 2nd ক্যাটেগরিতে থাকবো, যারা পারবো সিলেকশন হবো না তারা 3rd ক্যাটেগরিতে। তো এর জন্য তো আমাদের অবশ্যই সেখানে অবস্থান করতে হবে। সেই উদ্দেশ্যে আমরা ইনশাআল্লাহ ১৯ রমাদান সৌদি যে রমাদান আমরা জানি যে বাংলাদেশের রমাদান একদিন পরে হয়। আমরা সৌদির সময়টাকে ফলো করব যেহেতু আমরা সেখানে অবস্থান করতেছি। আমরা ১৯ রমাদান দিবাগত সময় দুপুরের দিকে ইনশাআল্লাহ জেদ্দায় ল্যান্ড করব। তারপরে আসরের পরে আমরা আ ইয়েতে অবস্থান করব, হোটেলে অবস্থান করব। হোটেলে বিশ্রাম নেওয়ার পরে আমরা মাগরিবের পরে ইনশাআল্লাহ ১ম উমরাটি সম্পন্ন করব। মাগরিব থেকে রাত ১০টা যতটুকুনি সময় যাক না কেন। এরপরে নিজেদের মতো করে পুনরায় হোটেলে চলে আসব। আসার পরে আমরা ফজরের পরে যারা ইত্তেকাফের উদ্দেশ্যে রওনা দিব তারা প্রত্যেকে ফজরের পরে ইত্তেকাফের উদ্দেশ্যে হারামে চলে আসবো। যদিওবা ইত্তেকাফের নিয়ত করার লাগে আসরের পরে বাট আমাদের আসতে হবে ফজরের পরেই। কারণ যদি আমি অন্তত ১৮ ঘন্টা আগে না আসতে পারি তাহলে আমার জন্য জায়গা পাওয়াটা কঠিন হবে। সেটা আমার নাম তাসজিল করা থাক আর না থাক। কারণ নাম করা তাসজিল করা থাকলেও নির্দিষ্ট সময়ের পরে যদি আমরা অবস্থান করি আমরা ঢুকতে পারব না। কারণ আগে থেকেই লোকজন সেখানে অবস্থান করে। তো এভাবেই আমাদের ইনশাআল্লাহ ২০ রমাদানের কাজগুলো শেষ হয়ে যাবে। আমরা উমরা শেষ করে রাতে মানে ফজরের পরেই যে যার মতো করে অবস্থান করব। যারা ইত্তেকাফের উদ্দেশ্যে যাব, আমরা আমাদের নির্দিষ্ট আসন নিয়ে নিব। আর যারা আমরা হোটেল নিয়ে থাকতে চাই, মূলত আমরা আমাদের সার্ভিসটিকে আগেই বলেছি যে দুভাবে সাজিয়েছি। অনেকে আসলে হারামের মধ্যে থাকাটা অনেক কষ্টকর মনে করে। বিশেষ করে এখানে ঘুমের একটা সংকট রয়েছে। সবসময়ের জন্য আপনার নয়েজ থাকে প্রচুর অনেক মানুষ। তারপরে এসির একটা শব্দ আছে। পাশাপাশি আলো থাকে প্রচুর। এজন্য ঘুমের আসলে সমস্যা হয়। তাই অনেকে মনে করে যে রাতের সময়টা ইবাদতের মধ্যে কাটাবো আর দিনে হোটেলে অবস্থান করি। তো আপনারা যারা হোটেলে অবস্থান করতে চান তাদের মনে করেন যে ২০ রমাদানের পরেই আপন হোটেলে চলে যাবেন। আর যারা ইত্তেকাফের উদ্দেশ্যে হারামে অবস্থান করতে চান আমরা তাদেরকে ২০ রমাদানে ফজরের নামাজের পরেই আমরা সে করিডোরটা যেখানে আপনারা থাকবেন সেই জায়গাটিতে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। এরপরে আপনি আপনার মতো করে থাকবেন। তবে আমাদের যে সাপোর্ট আমরা ২০ রমাদান থেকে ২৯ রমাদান পর্যন্ত প্রতিদিনই ইনশাআল্লাহ আমরা সেহরিটি নির্দিষ্ট সময়ে প্রোভাইড করব। তো সেহরির ক্ষেত্রে একটু জানিয়ে দেই যে এখানে ডিফিকাল্টি একটা বিষয় সেটা হচ্ছে যে সেহরি শুকনা খাবার এটা অ্যালাও করে আপনার এই মসজিদের ভিতরে। আর ভেজা খাবার বিশেষ করে বাঙালি যে খাবারগুলো রয়েছে এগুলো অনেক সময় অ্যালাও করে না। তো যদি সেহরিটা অ্যালাও করে তখন আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে যেখানে অবস্থান করতেছেন সেখানে পৌঁছে দিব। ইনশাআল্লাহ বেশিরভাগ সময় পৌঁছে দেওয়া সম্ভব হয়। ২৭ এবং ২৯ এই দুটো রমাদানে প্রচুর ভিড় হওয়ার কারণে একটু ঝামেলা হয়। যদি সেক্ষেত্রে কোনো ঝামেলা হয় আপনাদের এই যে ১০০ নম্বর গেট দিয়ে বেরিয়ে এই যে পাহাড়টি দেখতেছেন ভাঁজ করে সাজানো। এই জায়গাটা মূলত বিশ্রামের জন্য। এখানে প্রচুর বাথরুম রয়েছে, তারপরে বাথটব রয়েছে। এখানে মূলত গোসলের জন্য ইত্তেকাফের যে ইয়েরা রয়েছে, মুসল্লিরা রয়েছে তারা এই গেটগুলো দিয়ে বেরিয়ে এই যে এইখানে ছোট ঘরগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে প্রত্যেকটাই বাথরুম। তো এই বাথরুমগুলোতে শৌচকার্য সম্পন্ন করে আর এই যে অংশটা এখানে আপনার গোসলের জায়গা রয়েছে কিছু আর খাবার জায়গা রয়েছে। তো এইখানে মূলত এসে আপনার খাবারের জন্য এখানে অবস্থান করতে হবে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। শেষ দশকে আমরা যে প্ল্যানটি করেছি তা। এরপর আমাদের ২৯ তারিখ আ মূলত ২৯ রমাদান মাগরিবের আজানের সাথেই আপনার এই যে বাউন্ডারিটা দেখতেছেন এখানে আর কোন ক্রমেই অ্যালাও করবেন না একজন ব্যক্তিকেও। সাথে সৌদি গভর্নমেন্টের যে ভলান্টিয়ার টিম রয়েছে, পুলিশ রয়েছে প্রত্যেককে এই জায়গা থেকে বের করে দিবে। তো যখন আপনাকে বের করে দিবে যেহেতু চাঁদ উঠে গিয়েছে তখন তো আর আপনাকে রাখবে না। তখন আপনি কোথায় যাবেন? এর জন্য আমরা ২৯ তারিখ রাতেই একটি হোটেলের ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ আমরা এখানকার কার্যক্রম শেষ করে সকলে মিলে হোটেলে অবস্থান করব। হোটেলে অবস্থান করার পরে আমরা ইনশাআল্লাহ সেখানে গোসল-টোসল করে ফ্রেশ হয়ে আবারও রাত ২ টোর দিকে আপনি যদি মনে করেন যে আপনি হারামের বাউন্ডারিতে এসে সলাত আদায় করবেন তাহলে ২ টোরও আগে আসতে হবে।
রাত ২টো কিংবা ১টার দিকে আমরা সোজাসুজি আবারও হারামের মধ্যে চলে আসবো। আসে আমরা এখানে সলাত আদায় করলাম। করার পরে ঈদের নামাজ কোথায়? ঈদের নামাজ শেষ করে আমরা আবারও হোটেলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুরের পরে এই দুপুরের আগেই আমরা সরাসরি মক্কা থেকে সরাসরি চলে যাব তাইফে। মক্কা থেকে আমাদের ঈদের দিনের প্ল্যান হচ্ছে আমরা সরাসরি চলে আসলাম তাইফে। যেহেতু ঈদের দিন আমরা ঈদের দিন তাইফে একটু নতুনভাবে একটু স্পেশাল ভাবে কিছু করব বা আমরা দিনটিকে উদযাপন করব। তো তাইফে আসার পরে আমাদের ১ম যেটা কাজ আমরা দুপুরবেলা তাইফে একটি বুফেতে দুপুরের যে লাঞ্চের ব্যবস্থাটা রয়েছে আমরা তাইফে বুফের মধ্যে অ্যা মোটামুটি সকলে একত্রিত হয়ে একটি খাবার-দাবারের ব্যবস্থা করব। এরপরে আমাদের যে তাইফের জিয়ারা সমূহ রয়েছে, এখানে মসজিদে ইবনে আব্বাস রয়েছে, তারপরে বুড়ির বাড়ি যেটা বলে হয়তোবা সেখানে যাবো কিনা জানি না। এরপরেও যে ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে তাইফে, সেই জায়গাগুলোতে আমরা ভ্রমণ করব। পাশাপাশি দুপুরের পরেই আসরের দিকে তাইফের সবথেকে সুন্দর যে জায়গাটি আমরা সেখানে চলে যাব তা হচ্ছে শিফা পাহাড়। আমরা জানি যে তাইফের শিফা পাহাড় যেটা থেকে আপনার মূলত প্রায় মেঘ দেখা যায় এবং অনেক উচ্চ। সৌদির মধ্যে সবথেকে উচ্চ যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা ইনশাআল্লাহ দুপুরের পরেই চলে যাব। তো এই শেফা পাহাড় থেকে আসার পরে আবারও আমরা আসার সময় আল হাদা রোড যেটাকে বলা হয় তাইফের, আঁকা-বাঁকা একটা রোড রয়েছে। সেটা অনেক সুন্দর একটি জায়গা আল হাদা। সেই রোড দিয়ে আমরা সরাসরি আবারও মক্কায় অবস্থান করব। এই যে এটা হচ্ছে আল হাদা রোড। এটা পাহাড়িয়া একটি অঞ্চল। এখানে মূলত সকলেই অবস্থান যাওয়ার অনুমতি পায় না বা সব ধরনের গাড়ি এখানে অ্যালাও না। তো আমরা সেক্ষেত্রে যে গাড়িগুলো অ্যালাও সেই গাড়িগুলোতে করেই আমরা ভ্রমণ করব। তো এখান থেকে আবারও আমরা রাত্রিবেলা অবস্থান করতেছি মাক্কায়। রাত্রিবেলা মক্কায় বিশ্রাম নেওয়ার পরে আমরা ঈদের ২য় দিন যেটা ঈদের পরের দিন বলে থাকি, ঈদের পরের দিন মক্কার যে জিয়ারা সমূহ এখানে মিনা রয়েছে, মুজদালিফা রয়েছে, আরাফা রয়েছে এবং ঐতিহাসিক যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ভ্রমণ করব। ইসলামিক যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো স্বচক্ষে দেখব। এর পরে আমরা দুপুরের পরে মক্কা থেকে সরাসরি রওনা দেব মদিনার উদ্দেশ্যে। তো আমরা রাত্রিবেলা মদিনায় অবস্থান করলাম। রাত্রিবেলা আমাদের মেইন কাজ হচ্ছে মদিনায় যাওয়া। মদিনায় গিয়ে বিশ্রাম নিবো। এর পরের দিন সকালে ঈদের ৩য় দিন যেটা বলা হচ্ছে, সেদিন আমাদের সকালবেলা কাজ হবে ২ টো। মূলত ফজরের নামাজের পরেই আপনার জান্নাতুল বাকি যেটি আমরা জানি যে শহীদদের যে গোরস্থানটি রয়েছে, সেখানে আমরা প্রবেশ করব। সেখানে মেলদের অ্যালাও, ফিমেলদের অ্যালাও না। সেখানে আমরা প্রবেশ করব মেলেরা। আর পাশাপাশি রিয়াজুল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কবরের পাশের অংশটু, যেটি জান্নাতের অংশ হিসেবে বলা হয়েছে, এখানে গিয়ে আমরা ২ রাকাত সালাত আদায় করব বা এই জায়গাটাতে আমরা অবস্থান করব। তবে রিয়াজুল জান্নাহে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে তাসজিল করার লাগে অর্থাৎ সেখানে একটি শিডিউল নেওয়ার লাগে। সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ পূর্বে থেকেই সেই শিডিউলের একটা অ্যানাউন্স করে রাখবো বা শিডিউল পাওয়ার জন্য আমরা পূর্ব থেকেই অ্যাপ্লিকেশন করে রাখবো। তো এই ছিল আমাদের ঈদের ৩য় দিন ঈদের ৩য় দিনের কার্যকলাপ। আমরা মদিনায় অবস্থান করলাম। সকালের দিকে আমরা গুরুত্বপূর্ণ ২ টো জায়গা শেষ করে মদিনার যে আঞ্চলিক জিয়ারা সমূহ রয়েছে সেইগুলো শেষ করব। এখানে যেমন রয়েছে উহুদ পাহাড় রয়েছে। এরপরে অন্যান্য যে মদিনার যে নিদর্শনীয় জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো আমরা শেষ করে ঈদের ৪র্থ দিন আমরা ইনশাআল্লাহ মদিনা থেকে সরাসরি বাই এয়ারে করে আবার উদ্দেশ্যে ব্যাক করব। তো এই ছিল আমাদের ছোট্ট একটি আয়োজন। আ সচরাচর উমরা প্যাকেজ গুলো আপনার ১৩ টা রাত এবং ১৫ টা দিন এভাবে কিন্তু হয়ে থাকে। আমরা বলি যে ১৫ দিনের উমরা প্যাকেজ। সেক্ষেত্রে রাত কিন্তু থাকে ১৩ টা। অর্থাৎ সেখানে হোটেল বুকিং থাকে সর্বমোট ১৩ টা রাত। আর দিন হিসাব করলে হয় ১৫ টা। তবে যেহেতু এটা উমরার পাশাপাশি ইত্তেকাফের উদ্দেশ্যে এবং আমরা মক্কা এবং মদিনা দুটো অংশকেই এ আমরা ভ্রমণের এই জায়গা হিসেবে রেখেছি বা শিডিউলের মধ্যে রেখেছি। তাই আমাদের এখানে আসলে ১৩ দিনে কখনোই সম্ভব না। যেহেতু আমরা মক্কাতেই অবস্থান করতেছি ১০ দিন, পাশাপাশি আরো অতিরিক্ত ২ দিন আগে যাচ্ছি। তাহলে আমাদের মক্কাতে যেহেতু ১২ দিন অবস্থান করতে হচ্ছে আর মদিনায় ৩ দিন, তাই আমাদের টোটাল এখানে নাইট হবে 15,
মানে 15টি না, এবং আপনার দিন হবে 17টি। তো অন্যান্য উমরা যাত্রীরা বা উমরা প্যাকেজ গুলোর থেকে এখানে 2 রাত 3টি দিন অতিরিক্ত থাকতেছে। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্ল্যান। এখন প্ল্যান প্রসঙ্গে যখন আসি, তখন একটা বিষয় ইস্যু হয় যে আমরা আসলে কি সার্ভিস প্রোভাইড করব। তো আমি বলে রাখি যে সচরাচর যে উমরা যাত্রীর ক্ষেত্রে যে এজেন্সি গুলো আমাদের যে সার্ভিস গুলো দিয়ে থাকে, সেই সার্ভিসের বাইরে আমরা কয়েকটি সার্ভিস এ এখানে অতিরিক্ত হিসেবে ইনক্লুড করেছি। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা শুরুতেই বলে এসেছিলাম যে ঈদের দিনে একটি বুফে থাকবে, যেটা আসলে সচরাচর থাকে না কোথাও। কারণ সৌদিতে আসলে বুফের খরচটা অনেক বেশি। আপনার একটা মিডিয়াম শ্রেণীর বুফেতে গেলেও আপনার অন্তত ৯০ রিয়াল, বাংলা টাকায় প্রায় ৩,০০০ টাকার বেশি দেওয়ার লাগে। তো যেহেতু ঈদ আমরা একটু স্পেশাল ভাবে সেলিব্রেশন করতে যাচ্ছি, তাই আমরা ঈদের দিন বুফে রেখেছি। দ্বিতীয় যেটি, সেটা হচ্ছে যে ট্রান্সপোর্ট। আপনারা হয়তোবা অনেকেই জানেন না এই বিষয়টি, যে ট্রান্সপোর্টের ক্ষেত্রে মুয়াল্লিমরা বা বিভিন্ন এজেন্সি গুলো এগুলো যেটা করে থাকে, যে সরাসরি আপনার মাক্কা থেকে এই জেদ্দা থেকে মাক্কায় নিয়ে যাবে, মাক্কা থেকে মদিনায়, মদিনা থেকে আবারও দেশে। এর বাইরে যে ট্রান্সপোর্ট রয়েছে, সেটা আসলে যেমন তাইফের যে ট্রান্সপোর্টটা, এটা কিন্তু কোনো এজেন্সি বা ট্রাভেল এজেন্সি গুলো দিয়ে থাকে না। তার কারণ এটা আপনার জিআরআর মধ্যে পড়ে না। এটা নিজেকেই আসলে কস্ট বহন করার লাগে। বাট আমরা এখানে এই কস্টটা ইনক্লুড করেছি। কেন করেছি? যাতে করে আপনাদের সুবিধা হয়। সচরাচর দেখা যায় যে যখন আপনি ওখানে এ ব্যক্তিগতভাবে ভ্রমণ করবেন, তখন অনেক বেশি খরচ হবে। যেমন তাইফে যাওয়া আসার ভাড়ায় ৪০০ রিয়াল, বাংলা টাকায় প্রায় ১৪,০০০ টাকা চেয়ে থাকে। তো তাও আবার মাত্র ৪ জন ব্যক্তির জন্য ট্যাক্সি গুলো। তো এই খরচটা যাতে আপনাদের জন্য অনেক বেশি না হয়, এজন্য আমরা যেহেতু তাইফেও একটা রাত মানে একটা দিন থাকার প্ল্যান করেছি। তাই আমরা এই সার্ভিসটাও ইনক্লুড করতেছি এখানে। আর পাশাপাশি বললাম যে আমাদের অন্যান্য সার্ভিসগুলোতে হয় ১৪ দিন, আমরা এখানে ৩ দিন অতিরিক্ত করেছি। তো এই ছিল আমাদের মোটামুটি শেষ দশকে ইত্তেকাফের উদ্দেশ্যে যে প্ল্যানটি, তারই একটা অংশ। এর পাশাপাশি আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি, তা হচ্ছে যে আমাদের খাবারের মানটা কিরকম হবে। ইনশাআল্লাহ আমরা প্রতিদিন একবেলা, বিশেষ করে সেহরিটা আমরা মানসম্মত সেহরি দেওয়ার চেষ্টা করব। সেটা যারা হারামে থাকবেন, আমরা হারামের বাউন্ডারিতেই সেহরিটা প্রদান করার চেষ্টা করব। তো আমাদের টার্গেট আছে সকলকেই আমরা হারামের বাউন্ডারিতেই সেহরিটা প্রদান করব। তার কারণটা হচ্ছে, যেহেতু আমরা মানে শেষ দশকে প্রচুর ভিড় হয় রাস্তায়। আমরা যদি হোটেলে সেহরির ব্যবস্থা করি, তাহলে আপনি ইবাদতটি পূর্ণাঙ্গভাবে করতে পারবেন না। কারণ আমরা জানি যে শেষ দশকে মূলত ঈশার নামাজের পরে একবার সলাতের উদ্দেশ্যে দাঁড়ায় প্রত্যেকে। ৮ রাকাত ১০ রাকাত নামাজ হয়। এরপর মধ্যরাত্রে প্রায় রাত্রি ১২টার পরে আনুমানিক ১টার দিকে শুরু হয়ে যায়। শেষ রাতে আরো ১০ রাকাত, অর্থাৎ শেষ দশকে ২০ রাকাত সলাত আদায় করা হয় প্রতি রাতে। তো আপনি যদি মনে করেন যে আপনি অ্যা ইশার পরে নামাজ পড়ার পরে হোটেলে যাবেন, গিয়ে সেখানে অবস্থান করার পরে আবারও আসবেন রাত্রি ১টার দিকে। আসার পরে যখন আপনার ২:৩০ দিকে নামাজ শেষ হবে, আপনি যদি মনে করেন যে ২:৩০ দিকে হোটেলে গিয়ে সেহরি করে আবারও এসে ফজর পড়বেন, তাহলে সম্ভব না। যাওয়া আসাতেই সময়টা শেষ হয়ে যাবে। এজন্য আমরা ইতিকাফের এজন্য আমরা হারামের মধ্যেই সেহরির ব্যবস্থাটা করব। কারণ যদি আপনি সরাসরি অ্যা হোটেলে সেহরির ব্যবস্থা করতে চান, তাহলে আপনি ফজরের নামাজ পড়তে পারবেন না, কিংবা কিয়ামুল লাইলের যে শেষের সলাতটি, সেটি আদায় করতে পারবেন না। তাই আমরা ইনশাআল্লাহ প্রত্যেককেই হারামের মধ্যেই খাবারের ব্যবস্থা করব। আর এটা ছিল আমাদের শেষ দশকের প্রত্যেকটি রাতেই সেহরির ব্যবস্থার প্রসঙ্গে। এরপরে আমরা ঈদের দিন ইনশাআল্লাহ প্রত্যেকে একসাথে ৩ বেলা খাবার পরিবেশনের ব্যবস্থা থাকতেছে। দুপুরবেলা, সকালবেলা ব্রেকফাস্ট থাকতেছে, রাতে আবারও ডিনারের ব্যবস্থা থাকতেছে। ঈদের পরের দিনও সেম আমরা খাবার প্রোভাইড করব ৩ বেলাতেই। ৩য় এবং ৪র্থ দিনও সেম অবস্থা থাকবে। তবে ঈদের আগে, অর্থাৎ ১৯ রমাদানে ইনশাআল্লাহ আমরা ১ম যে রমাদানটি পাচ্ছি হারামের মধ্যে, সেখানে আমরা প্রত্যেকে একসাথে আমাদের ঘরোয়াভাবে ইফতার করে আমরা হারামের উদ্দেশ্যে বেরোবো, উমরার উদ্দেশ্যে। তো এই ছিল আমাদের ছোটখাটো প্ল্যান। এখন আসি যে সবথেকে গুরুত্বপূর্ণ ২ টো তথ্য, সেটা হচ্ছে যে আমাদের হোটেল এবং বিমানের টিকিট এটা কিরকম হবে? হোটেল প্রসঙ্গে যদি বলি, আমরা
সর্বোচ্চ চেষ্টা করব 3 স্টার মানের হোটেল রাখার। এখন আমরা অনেকে 3 স্টার বলি, বাট বাস্তবিক অর্থে কিন্তু 3 স্টার মানের হোটেল এটা অনেকেও আসলে ধারণাও নাই আমাদের যে কিরকম হবে। অনেকে আমরা 3 স্টার মানের হোটেল বলার পরেও দেখি যে হোটেলের মধ্যে অনেক সার্ভিসই নাই। তো কথার সাথে আসলে কাজ দুরকম, এটা তো সম্ভব না। আমরা চেষ্টা করব 3 স্টার মানের হোটেলে অবস্থান করা। তবে 3 স্টার মানের হোটেল সমূহ আসলে কোন সাইডে হবে এটা একটা বিষয়। আপনি যদি লক্ষ্য করেন যে এই যে স্যাটেলাইটের ভিউ এ দেখা যাচ্ছে যে এই যে ইব্রাহিম রোড, মূলত আ আমরা বাঙালিরা হোটেল বলতেই ইব্রাহিম রোডের যে হোটেলগুলো রয়েছে সেগুলোই বুঝি। কারণ প্রত্যেকেই এই অংশটাতেই আসলে সবথেকে বেশি অবস্থান করি। আপনি দেখতে পাচ্ছেন যে এই পুরো অংশটাই হোটেল দিয়ে ভর্তি। কিন্তু আপনি এই মুহূর্তে যদি এই অঞ্চলে যান, এই অঞ্চলে আসলে একটা হোটেলও পাবেন না। এই যে হোটেলগুলো দেখতেছেন এগুলো একটাও নাই। হাতে গোনা ২-৩ টা আছে, ওগুলোও যেকোনো সময় বন্ধ করে দিবে। মানে এবার ব্লাস্ট করে সমস্ত জায়গাটা মাঠ করে দিয়েছে, নতুনভাবে হোটেল তৈরি করতেছে। তো এই জায়গাতে বর্তমানে কোনো হোটেল নাই। আর যদি আপনি এই পাশে থাকেন আর ইত্তেকাফের জন্য আসেন এখানে, তাও আপনার জন্য কষ্টকর হবে ঠিক অপোজিটে। আবার যদি আপনি মনে করেন যে আশপাশের একেবারে কাছের 5 স্টার হোটেলগুলোতে থাকবেন, এখানে আপনার রমাদান মাসে পার নাইট এখানে ৳৫,০০০ বাংলা টাকায় প্রায় ৳২,০০,০০০ র সমমান উম ভাড়া আসে। এই যে আপনার হোটেল হিলটন যেটা বলা হচ্ছে জাবাল উমর, এই জায়গাগুলোতে প্রচুর আপনার ৳৪,০০০ থেকে ৳৫,০০০ পার নাইট। তো আমরা যেহেতু বাজেটের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, তাই আমরা এই অঞ্চলগুলোতে হোটেল নিব না। আমরা হোটেল নিব কিছুটা দূরে। আমরা সেক্ষেত্রে আদিয়াতের পাশের যে রাস্তাটি রয়েছে, এই যে রাস্তাটি, আমরা এই, এই জায়গাগুলোতে হোটেলগুলো নিব। আমাদের হোটেলগুলো থাকবে এই জায়গাগুলোতে। তো এই জায়গাটাতে হোটেল নেওয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই অঞ্চলের হোটেলগুলো ভালো। এই অঞ্চলের হোটেলগুলো সবগুলোই মোটামুটি 3 স্টার মানের এবং সবগুলোই ভালো। তো এখানে হোটেল নেওয়ার বিশেষ যে বৈশিষ্ট্যটি সেটা আপনাদের বলি। যে রমাদান মাসে মূলত অনেক ভিড় থাকে। আপনার হারামে ৫ কিলোমিটার দূর থেকে যেতেই প্রায় ঘন্টা খানেকেরও বেশি সময় লাগে। আর বিশেষ করে আপনার এই যে রিং রোড দেখতেছেন, এখান থেকে শুরু হবে রমাদানে রাস্তা ব্লক করে দিবে। তো যদি এখান থেকে রাস্তা ব্লক করে দেয়, এখান থেকে আপনার হারাম পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার রাস্তা। তো এত বেশি রাস্তা হাঁটা একটা কষ্টকর এবং চ্যালেঞ্জিং বিষয়। তো মজার ব্যাপার হচ্ছে যে আদিয়াতের যে রোডটা, এই যে রোডটা আপনি দেখতে পাচ্ছেন, এই রোডটা এটা মূলত সবসময়ের জন্যই ব্লক থাকে। এটা মূলত এই রোড দিয়ে মূলত জামারায় পাথর নিক্ষেপের জন্য যাওয়ার লাগে। আর শুধুমাত্র রমাদানের সময় এই রোডটা আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে সরাসরি আপনার হারামের ঠিক এই অঞ্চলে বাসগুলো থেমে যায়। অর্থাৎ এই রোডটা কখনোই আপনার বন্ধ থাকে না। সবসময়ের জন্য ওপেন থাকে শুধুমাত্র হোটেলের যাত্রীদের জন্য। তো এই রোডটা যেহেতু বন্ধ থাকে না, তাই আমরা হোটেলগুলো নিবো এই অঞ্চলে, যাতে করে আমরা এখান থেকে সরাসরি বাসে যেতে পারি। বাস থেকে সরাসরি এখানে আমরা পৌঁছাতে পারি। এবং এখানে পৌঁছানোর পরে এই পাশে আমরা ইয়েতে প্রবেশ করতে পারি। এই যে বাস স্ট্যান্ডটা, আমাদের বাস স্ট্যান্ড যখন এখানে নামিয়ে দিবে, আমরা এখান থেকে একটু হেঁটে আমরা ইত্তেকাফের উদ্দেশ্যে প্রবেশ করতে পারতেছি। তো এই কারণে আমরা হোটেলগুলো আদিয়াতের এই পাশে নিবো। মোটামুটি 3 স্টার মানের হোটেল থাকবে। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাবো। আপনাদের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। আর সবকিছুই হলো, এখন আসি প্যাকেজের বিষয়টা। যে আমাদের আসলে টোটাল কস্ট আমরা কত রেখেছি। এটা টেন্টেটিভ আমরা একটা বাজেট রেখেছি। এটা আনুমানিক যারা হোটেল ছাড়াই অবস্থান করতে চান, তাদের জন্য অ হোটেল ছাড়া বললেও মোটামুটি ৮ টা দিন বাদ দিয়ে ৭ দিনের জন্য কিন্তু হোটেল থাকতেছে। রমাদানে আপনার মাক্কায় থাকতেছে ৩ টা হোটেল, এপাশে মাদিনায় থাকতেছে ৩ কিংবা ৪ টা হোটেল। অর্থাৎ মোটামুটি ৭ দিনের জন্য আপনার হোটেল থাকতেছেই। তো তাদের জন্য আনুমানিক ১,৮০,০০০ থেকে ৮৫,০০০ খরচ পড়বে। আর যারা আপনারা আ পুরো